ফোন বের করে জিমিনকে দিয়ে সাইডে চলে গেছে। জিমিন ফেসবুকে ঢুকেই তার ব্লক লিস্টে ঢুকলো। ব্লক লিস্টে প্রথম আইডিটাই বেগমের। সত্যি সত্যি বগনকে ব্লক দেয়া? আমি তো ফেসবুকে ঢুকিনি। বগন কি হয়েছিল পুরো ঘটনা বল। তেকে আমি মাঝে মাঝেই মেসেজ দিই, ওর মন চাইলে রিপ্লাই করে, না চাইলে করে না। দুদিন ভার্সিটি বন্ধ ছিল, ভাবলাম একটু স্মরণ করি। গত পরশুদিন মেসেজ দিয়েছি, নেটে আসেনি। গতকাল মজার ছলে মেসেজ দিয়েছিলাম বেবি আই মিস ইউ, তারপর নেট থেকে বেরিয়ে খেতে গিয়েছি। ফিরে এসে দেখি তের আইডি থেকে ব্লক দেয়া। আমি নেটে ঢুকিনি আর এমন কোনো মেসেজ দেখিও নি। তোর আইডির পাসওয়ার্ড কেউ জানে? না তো কে জানবে? তোর আইডি খুলে দিয়েছিল কি? ভাইয়া। পাসওয়ার্ড চেঞ্জ করেছিল পরে? না। তাহলে সুগা ভাই? না না, ভাইয়া না, জঙ্কুক ভাই আইডি খুলে দিয়েছিল। তেরে তুই শেষ। বেগমকে 30 মিনিটের মধ্যে ব্লক দিয়ে দিয়েছে মানে তোর জঙ্কুক ভাই সর্বক্ষণ তোকে চোখে চোখে রাখছে। যা তুই সাকসেস, সাথে তোর ভালোবাসা। এবার কথা শুনে তের চোখের সামনে জঙ্কুকের হাস্যোজ্জ্বল চেহারা ভেসে উঠেছে। অমনিতে চোখ বন্ধ করে ফেলল। তের লুকানো অনুভূতিগুলো আজ আকাশে ডানা মেলে উঠতে যাচ্ছে। আনন্দ সাথে লজ্জায় তের চোখ মুখ লাল হয়ে গেছে। কেউ জঙ্কুক ভাইয়াকে খবর দে। বান্ধবী আমার নববধূর মতো লজ্জায় নুয়ে পড়ছে। জঙ্কুক ভাইয়া না আসলে বোধহয় চোখ তুলে তাকাবেই না। থাক বেবি, এত লজ্জা পেতে হবে না, আমরা তো আর জঙ্কুক ভাইয়া নই। তুই ওনাকে বলে সত্যি অনেক ভালো থাকবি। আমি মাত্র কয়েক ঘন্টা ওনার দায়িত্বশীলতা আর যত্ন দেখেই ক্রাশ খেয়েছি। সেখানে তুই তো নিজে সর্বক্ষণ সবকিছু অনুভব করিস। তোদের আহ্লাদ দেখে বাঁচি না। এই জিমিন, তের ফোনটা দে, আমার আইডিটা আনব্লক করি। কোনো প্রয়োজন নেই, তুই ব্লক লিস্টেই থাক। কেন? জঙ্কুক ভাই নিজের হাতে ব্লক দিয়েছে, আমার পক্ষে আনব্লক করা অসম্ভব। তাছাড়া আমাকে বেবি বলতে বারণ করা সত্ত্বেও তুই বেবি ডেকেছিস, আমি কিছুই করতে পারবো না। এত পাথর মন কেন তোর? আনব্লক করে দে, আর বলবো না। সম্ভব না, আমি বাসায় যাব, টাটা। সবাইকে রেখে বাড়িতে আসার সময় গাড়িতে বসে ভাবছে, জঙ্কুক ভাই কি সত্যি আমার পছন্দ করে, নাকি আমি একটু বেশি ভাবছি? বাসায় এসে হাত মুখ ধুয়ে নিচে আসে। জিন সোফায় বসে কি যেন করছিল। তেকে ঘুরঘুর করতে দেখে ডাকলো, এদিকে আয়। বড় আম্মুর ডাক শুনে তে সোফায় এসে বসতেই জিন বলল, কিছু খাবি? না, খিদে নেই। তাহলে ঘুরছিস কেন? আম্মুরা কোথায়? তোর আম্মু কাকিরা শপিং এ গেছে। আমায় নিয়ে গেল না কেন? তুই যাইতি নাকি? হ্যাঁ। আজকে আর কিভাবে যাবি? তুই বরং অন্যদিন যাস। আমি খেতে দিচ্ছি, তুই ঠান্ডা মাথায় খেয়ে নে। তোমায় খেতে দিতে হবে না, আমি একাই খেতে পারবো। তে খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছে। মাথায় শুধু জঙ্কুক ভাই ঘুরছে। রাস্তায় আসতে আসতে তে ভাবছিল শপিং এ গিয়ে জঙ্কুকের জন্য নিজে পছন্দ করে পাঞ্জাবি কিনে নিয়ে আসবে। কিন্তু আম্মুরা তেকে না নিয়েই চলে গেছে। শুয়ে বসে কোনোভাবে ভালো লাগছে না। কয়েকবার ফোনে জঙ্কুকের নাম্বার বের করেছে, কিন্তু কল দেওয়ার সাহস পাচ্ছে না। কোনোভাবেই যখন ঘুম আসছিল না, তখন তে উঠে চুপি চুপি জঙ্কুকের রুমে চলে গেছে। রুম জুড়ে মাতাল করা এক সুগন্ধ। চারপাশে তাকাতে গিয়েই হঠাৎ নজরে পড়ে জঙ্কুকের স্কাই ব্লু রঙের একটা শার্টের দিকে। তে নিঃশব্দে হেসে শার্টটা কাছে আনতেই জঙ্কুকের গায়ের গন্ধ স্পষ্ট নাকে লাগলো। আবেশিতে চোখ বন্ধ হয়ে আসছে। প্রিয় মানুষের স্পর্শ যেমন দেহ আর মন উভয়কে আনন্দিত করে, তেমনি প্রিয় মানুষের গায়ের গন্ধেও তীব্র আকর্ষণ কাজ করে। তে কিছুক্ষণ শার্টটাকে জড়িয়ে ধরে জামার উপরে শার্টটা পরে নিল। জঙ্কুকের শার্ট তের গায়ে অনেকটা পাঞ্জাবির মতো লাগছে, যেমন মোটা তেমনই লম্বা। তে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চোখ তুলে তাকাতেই লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলেছে। খুশিতে দুহাত মেলে রুমে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে ধপ করে বিছানায় এসে বসে পড়েছে। দুহাতে শার্টের কলার ঠিক করে হাতা টেনে বিছানায় শুয়ে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করলো। চোখে ভাসছে গত 9 মাসে জঙ্কুকের সঙ্গে কাটানো একের পর এক অপরূপ মুহূর্ত। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে তে নিজেও জানে না। জঙ্কুক বিকেলের দিকে বাসায় এসে রুমে ঢুকতেই থমকে দাঁড়ালো। নিজের বিছানায় তেকে ঘুমন্ত অবস্থায় দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আশেপাশে তাকিয়ে সম্পূর্ণ রুম ভালোভাবে নিরীক্ষণ করলো। ঘুমের মধ্যেও তের ঠোঁটের কোণে হাসি লেগে আছে। তের পরনে নিজের শার্ট দেখে মুচকি হাসলো। জঙ্কুকের নিষ্পলক দৃষ্টি আটকে আছে তের ঘুমন্ত চেহারায়। আনমনে অনেক কিছু ভেবে নিয়েছে। তেকে ডাকার জন্য একবার এগিয়ে গেল, কিন্তু তের গভীর ঘুম দেখে ডাকতে ইচ্ছে করেনি। তাই শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেছে। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখলো তে ঘুমে নিমগ্ন হয়ে আছে। কি করবে কিছু বুঝতে পারছে না। মনের ভেতর অস্থিরতা, মস্তিষ্কে বিচরণ করছে নানান রং বেরঙের নিষিদ্ধ প্রেমানুভূতি। ইচ্ছে করছে প্রেয়সীর চাঁদের ন্যায় মুখবিবরে ভালোবাসার পরশ এঁকে দিতে,
কিন্তু কিভাবে সম্ভব? জাঙ্কুকের প্রেয়সী যে এখনো অবুঝ। জাঙ্কুক ঠোঁটে হাসি রেখে তের দিকে ঝুঁকে এসে চুল ঝাড়তেই পানি ছিটাতে চোখে মুখে পড়ে। তে সজাগ হওয়ার কোনো নামই নিল না। জাঙ্কুক রুম থেকে বেরিয়ে বেলকনিতে এসে বাসার পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। সকিনা আর এখনো ফিরেনি। জিন নিজের রুমে। জাঙ্কুক আবারও রুমে আসে। তের দিকে ভালোভাবে তাকাতে পারছে না, আবার না তাকিয়েও থাকতে পারছে না। অন্যদিকে বাসার মানুষের চিন্তা তো আছেই। হুট করে কেউ চলে আসলে আর তেকে এই অবস্থায় জাঙ্কুকের রুমে দেখলে কি হবে তাই ভেবে পাচ্ছে না। বাধ্য হয়ে শেষ পর্যন্ত তের মাথার কাছে বসে তের চুলে আলতোভাবে হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে ডাকলো, তে। তে ঘুমের মধ্যেই বলল, হুম। ওঠ। তে এবার ঠাস করে চোখ মেলল। জাঙ্কুকের চোখে চোখ পড়তেই আশেপাশে চোখ ঘুরালো। এটা জাঙ্কুকের রুম বুঝতে পেরে তাড়াহুড়া করে উঠে বসলো। জাঙ্কুক ভাইয়ের বিছানায় ঘুমিয়ে পড়েছিল ভেবেই লজ্জায় তে চোখ তুলে তাকাতে পারছে না। তের আকাশচুম্বী লজ্জা দেখে জাঙ্কুক বিড়বিড় করে বলল, রাগ উঠলে এই লজ্জা কোথায় হারিয়ে যায়। তে উঠে চলে যেতে নিলে জাঙ্কুক তের বাহু চেপে ধরে। সদ্য ঘুম ভাঙা তে কথাও বলতে পারছে না। এসবের মানে কি? তে জাঙ্কুকের দৃষ্টি খেয়াল করে নিচে তাকাতেই রীতিমতো কেঁপে ওঠে। পরনে জাঙ্কুকের শার্ট দেখে তের শরীর ঘামতে শুরু করেছে। কিছু বলার ভাষা নেই। তের অস্বাভাবিকতা বুঝতে পেরে জাঙ্কুক তাকে ছেড়ে দিয়েছে। তের সঙ্গে সঙ্গে বেলকনিতে গিয়ে শার্টটা খুলে জাঙ্কুকের রুমের দরজা পর্যন্ত এসে শার্টটা বিছানা দিকে ছুঁড়ে ফেলে নিজের রুমে চলে গেছে। কিছুক্ষণ পরে সকিনারা শপিং করে বাসায় এসেই তেকে ডাকতে শুরু করলো। তের জন্য জুতা, থ্রি পিস আর অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছে। ওইটাতে কি আছে আম্মু? জঙ্কুক সুগার লেগে এর ভিতরে শার্ট আছে। পাঞ্জাবি আনুনি? পাঞ্জাবি তেমন ভালো লাগে না, এই লেগে আনি নাই। এই তো জঙ্কুক চলে এসেছে, দেখো পছন্দ হয় কিনা। তোমাদের পছন্দকে আমি কখনো খারাপ বলছি? তা বলুনি, কিন্তু খুব ভালো লেগেছে সেটাও কখনো বলো না। তুমি এত বছর বাহিরে ছিলে, তোমার পছন্দ অপছন্দ সম্পর্কে তেমন ধারণা নেই, তাই একটু চিন্তায় থাকি। তোমরা মাঝে মাঝে এমন ভাবে কথা বলো যেন আমি ভিন গ্রহে ছিলাম, নতুন নতুন পৃথিবীতে পা রেখেছি। জাঙ্কুকের কথা শুনে সবাই একসঙ্গে হেসে ওঠে। জাঙ্কুক যতক্ষণ নিচে ছিল তে সামনেই আসেনি। জাঙ্কুক নিজের শার্ট নিয়ে চলে যেতেই তে আবার সোফায় বসে জিজ্ঞাসা করলো, আম্মু তোমরা আবার শপিং এ যাবে কবে? জানি না। কিরে, আমিও শপিং এ যেতাম। তোর লাগা অনেকটা ড্রেস আনছি, পছন্দ হয় নাই? হয়েছে, আমার অন্য কাজ আছে। কবে যাবে বলো? আমরা যাইতে যাইতে ঈদ হয়ে যাবো গা, ঈদের সময় যাবো। তখন গেলে হইব তোর? না, আমার ইমার্জেন্সি যেতে হবে। তাহলে জঙ্কুক আর নইলে সুগারে লইয়া যা লগে কইরা। কিছুক্ষণ পর জাঙ্কুক শার্টটা নিজের রুমে রেখে আবারও নিচে আসে। কোথায় যেতে বলছে? তোর নাকি শপিং করতে হইব, এর লেগে কইছিলাম তোরে আর নইলে সুগারে লইয়া যাইতে। এখন যাবি? তে এপাশ ওপাশ মাথা নেড়ে না করে মনে মনে বিড়বিড় করে বলল, উনাদের নিয়ে শপিং এ যাওয়ার চেয়ে না যাওয়াই ভালো। আমি বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে। বলে জাঙ্কুক চলে গেছে। তে রুমে যেতেই দেখলো ফোনে বেগম একের পর এক কল দিচ্ছে। তে ফোন রিসিভ করতেই বেগম বলল, তুই কি আমায় আনব্লক করবি না তে? আমি পারবো না, সেটা তোকে আগেই বলেছি। আর এতবার কল দিলে কিন্তু সিম থেকেও তোর নাম্বার ব্লক করে দেব বলে দিলাম। থ্রেড দিচ্ছিস তে? মনে কর দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকিস, রাখছি। বাসায় ভালো লাগছিল না বলে জাঙ্কুক আজ কাইল্লা ইয়োনোদের সাথে দেখা করতে এসেছে। ওরা সিগারেট খাচ্ছিল। জাঙ্কুক আসতেই কাইল্লা একটা সিগারেট জাঙ্কুকের দিকে এগিয়ে দিল। আমি সিগারেট খাই না। মজা করছিস নাকি? মজা করার কি হলো? আমাদের সাথে ফর্মালিটি করতে হবে না, নে খা। আমি সত্যিই খাই না। কবে থেকে? অনেকদিন হবে। ছাড়লি কেন? আমার কাদম্বিনী চায় না আমি সিগারেট খাই। তুই যেন কার জন্য সিগারেট খাওয়া শুরু করেছিলি, যার জন্য ধরেছিলাম তার জন্যই ছেড়েছি। সমস্যা আছে কোনো? না, একদমই না। বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল ঠিক আছেন? আলহামদুলিল্লাহ। তোর এত পরিবর্তনের রহস্য কি? বাবা মায়ের একমাত্র ছেলে হলে এসব পরিবর্তন নিজে থেকে চলে আসে। চোখের সামনে আব্বু আম্মুর অসুস্থতা, বুকের ভেতর প্রেয়সীর অনুরক্তি, সব আড়াল করতে নিজের সঙ্গে প্রতিনিয়তই লড়াই করতে হয়, এই আর কি। তোর কথা বাসায় জানাবি না? কিভাবে জানাবো? আব্বু হার্ট অ্যাটাকের হাত থেকে কোনো রকমে বেঁচে ফিরেছে। এই অবস্থায় আব্বুকে প্রেশার দেওয়ার মতো পরিস্থিতি কোনোভাবেই তৈরি করা যাবে না। আর আমার শ্বশুর যে মানুষ, আমার মুখে নিজের মেয়ের নাম শুনলেই আগুনে ঘি ঢালার মতো জ্বলে উঠবে। আজ একমাত্র ছেলে না হতাম আর একটা ভাই থাকতো, তাহলে আমাকে কখনো কোনো কাজে পিছপা হতে হতো না।
ফুপির বিষয়ে বাসায় কোনো সিদ্ধান্ত হয়নি? এখনো কিছুই হচ্ছে না। আমি আব্বু চাচুকে ইনডিরেক্টলি বলেছি, কিন্তু তাদের দিক থেকে তেমন কোনো রেসপন্স পাচ্ছি না। কি ভাবছিস, কিভাবে কি করবি? আমি জানি না। জঙ্কুক অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় আসে। তে বেলকনিতে দাঁড়িয়ে বরাবরের মতো জঙ্কুকের জন্য অপেক্ষা করছিল। জঙ্কুক বাসায় ঢুকতেই দেখলো নামজুন সোফায় বসে আছে। তোমার সাথে একটু দরকারি কথা আছে। জি বলুন। তোমার ফুপ্পির বিষয়ে কিছু ভেবেছো? আমি কি ভাববো? তোমার ফুপ্পির বিষয়ে তুমি ভাববে না? এই বাড়ির বড় ছেলে হিসেবে তোমার তো কিছু দায়িত্ব আছে। আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। ঠিক আছে, রুমে যাও তুমি। আসতে ভার্সিটিতে আসতেই ইভা উত্তেজিত কণ্ঠে বলল, কি রেতে, জঙ্কুক ভাইয়ের সঙ্গে কথা হলো? কি কথা বলবো? বোগামকে ব্লক করার কারণ জিজ্ঞাসা করিসনি? এত সাহস আমার নেই। সাহস না দেখালে কিছু জানতে পারবি না। উনি আমায় ভালো না বাসলে কি করব? ওনাকে ভুলে যাবি? তোকে ভুলে যাব। দূর হ হারামি। তোরা অনুমতি দিলে আমি একটা প্ল্যান দিতে পারি। কিসের প্ল্যান? বোগাম ধীরে স্থির কণ্ঠে সবটা প্ল্যান বলেছে। তে মোটামুটি রাজি। জিমিন কোনোভাবেই রাজি হচ্ছে না। তেকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু বাকিদের কথা শুনতে শুনতে জিমিনের কথা তে পাত্তাই দিচ্ছে না। রাতে খাবার টেবিলে বড়দের খাওয়া শেষে জঙ্কুক, সুগা, সকিনা তে বসে খাবার খাচ্ছিল। সুগা উঠে যেতেই তে সকিনাকে উদ্দেশ্য করে বলল, সখিনা, তোর সাথে আমার অনেক কথা আছে। কি কথা আপু? আমার ভার্সিটির ফ্রেন্ডদের কথা বলেছিলাম না তোকে? হ্যাঁ, এখন কি হয়েছে? আমার একটা ছেলে বন্ধু মনে হয় আমাকে পছন্দ করে। তোকে পরে ছবি দেখাবো, খেয়ে রুমে আসিস। আচ্ছা, বলে চোখ তুলতেই নজর পড়ে জঙ্কুকের দিকে। জঙ্কুক অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। সকিনা সে দৃশ্য দেখে টেবিলের নিচ দিয়ে থেকে চিমটি কেটে বিড়বিড় করে বলল, আপু চুপ করো, ভাইয়া তোমার কথা শুনে ফেলেছে। তে সকিনার কথায় পাত্তা না দিয়ে আবারও বলল, ওরা তোর কথা খুব বলে, তোকে নিয়ে একদিন ওদের সাথে দেখা করতে যাব, ঠিক আছে? সময় হলে যাব, এখন চুপ করো তুমি। জানিস সখিনা, ওর নামের প্রথম অক্ষর বি। জঙ্কুক সঙ্গে সঙ্গে খাবার রেখে দাঁড়িয়ে পড়েছে। কিরে, খাওয়া শেষ না কইরা উঠতে ফুললি কিরে? খেতে ইচ্ছে করছে না। কিরে, কি হইছে তোর? কিছু না। জঙ্কুক রাগে ফুঁসতে ফুঁসতে রুমে চলে গেছে। তে এবার দীর্ঘশ্বাস ছেড়ে চোখ তুলে তাকালো। জঙ্কুকের সামনে এভাবে কথা বলা তের কাছে তৃতীয় বিশ্বযুদ্ধের সমতুল্য। তে গভীর রাত পর্যন্ত টিভি দেখেছে আর জঙ্কুকের জন্য অপেক্ষা করেছে। পরের দিন সকালে আবারও খাবার টেবিলে জঙ্কুকের সঙ্গে দেখা। তে কোনোভাবে জঙ্কুকের চোখের দিকে তাকায় না, কারণ জঙ্কুক ভাইয়ের চোখে চোখ রাখলেই তে সবকিছু গুলিয়ে যাবে। বড়দের কথার মাঝখানে সকিনা কি একটা কথা বলেছে, কিন্তু কেউ সকিনার কথা কানেই নেয়নি। তে সকিনাকে উদ্দেশ্য করে উচ্চস্বরে সচেতন কণ্ঠে বলল, শোন সখিনা, যেখানে গুরুত্ব পাবি না সেখানে কখনো কোনো কথা বলবি না। যেখানে গুরুত্ব পাবি সেখানে নিজের মতামত দিবি। তের বিজ্ঞানের কথা শুনে সকিনা আহম্মকের মতো তাকিয়ে আছে। বনু, তুই এভাবে কথা বলছিস কেন? কে তোকে প্রাধান্য দেয়নি বল শুধু। কেন, তোকে কি করবা? কিছু করব না। এমনি সখিনাকে বোঝাচ্ছিলাম। তে খাবার খেয়ে চুপচাপ উঠে গেছে। জঙ্কুক খাওয়া শেষ করে অফিসে চলে আসে, কিন্তু আজকে অফিসের কাজে কোনোভাবেই মনোযোগ দিতে পারছে না। ফাইল এলোমেলো অবস্থায় ফেলে টেবিলের উপর মাথা রেখে শুয়ে আছে। ইয়োনো একটা ফাইল নিয়ে রুমে ঢুকে জঙ্কুককে দেখে তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, কি হয়েছে জঙ্কুক, অসুস্থ লাগছে? জঙ্কুক টেবিল থেকে মাথা তুলতেই জঙ্কুকের অসহায় মুখ দেখে ইয়োনো বলল, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আছিস? তে ইদানিং কেমন জানি ব্যবহার করছে। কেমন ব্যবহার করছে? সরাসরি কিছু বলে না, তবে কেমন জানি ঠেস দিয়ে কথা বলে। তোকে পরীক্ষা করছে হয়তো, সেটা বোঝার বয়স আমার হয়েছে। তাহলে দুশ্চিন্তা কি নিয়ে করছিস? খোঁচাখুচিটা যদি সিরিয়াস রূপ নেয় তার জন্য ভয় হচ্ছে। আমি সেদিন ওর আইডি থেকে বোগাম ছেলেটাকে ব্লক করেছি। ও তেমন কোনো রিয়াকশন দেখায়নি, আনব্লকও করেনি, কিন্তু ভার্সিটিতে ঘন্টার পর ঘন্টা ঠিকই ছেলেগুলোর সাথে আড্ডা দেয়। তুই যে এই বিষয় নিয়ে কোনো না কোনো দিন দুশ্চিন্তায় পড়বি সেটা আমার অজানা নয়। তোকে কম করে হলে 1000বার বলছি, তুই একবার ওদের সাথে পার্সোনালি দেখা করলে এত কাহিনী আর হতো না। আমি রাগ কন্ট্রোল করতে পারি না, জানিস তো। এখন পর্যন্ত যে কয়জনকে নিজের হাতে মেরেছি সব কয়টা তেরামির জন্য মার খেয়েছে। ভালোভাবে কথা বলতে গেলে তারা মানতে চায় না, গায়ের জোর আর এলাকার দাপট দেখায়। সহ্য করতে না পেরে তাদেরকে আমার মারতে হয়। বোগানদের সাথে দেখা করতে গেলে তারা যে সেম কাজটা করবে না তার কি গ্যারান্টি আছে? তীব্র আক্রোশ থেকে দিব মায়ের, কোনো না কোনো ভাবে সেই কথা তের কানে যাবে, আর তে ভাববে আমি ইচ্ছাকৃত ওর বন্ধুদের মেরেছি। এরপর এটা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটাবে। এমনিতেই ওর সাথে রাগারাগির শেষ নেই। এই ঘটনার জের ধরে দেখা যাবে কথা বলে বন্ধ করে দিয়েছে। সুগাবা আমি বলতেই পারতাম, হ্যাঁ পারতি, কিন্তু তে ঘুরে ফিরে আমাকেই ভুল বুঝতো। কারণ প্রাইমারি স্কুলে থাকাকালীন জয় নামের ছেলেটার জন্য ওকে মেরেছিলাম। এত বছর পর ভার্সিটিতে উঠে দুইটা ছেলে বন্ধু হয়েছে, এখন তেকে না মেরে ওদের মারা হয়েছে। তে কি এতটাই বোকা যে কিছু বুঝবে না? তোরা মারলে ছেলেগুলো থেকে ডিটেলসে বলবে, আর কাউকে দিয়ে মারালে সেটাও বলবে। সবভাবে দোষ গিয়ে জঙ্কুক আর সুগার উপরেই পড়বে।
তোর এই সুদূর প্রসারী চিন্তা ভাবনার জন্য নিজের মনোবল হারাচ্ছিস, দিনকে দিন বদমেজাজি হয়ে যাচ্ছিস, এর সাথে কারণে অকারণে রাগ দেখাচ্ছিস, আর এই সুযোগে ছেলেগুলো অতিবার বাড়ছে। আচ্ছা বাদ দে, কেন এসেছিলি? ইয়ানা সঙ্গে সঙ্গে ফাইলে গিয়ে দিল। জঙ্কক অফিস শেষে কিছু স্ট্রিট ফুড আর 2টা আইসক্রিমের বক্স নিয়ে বাসায় আসে। তে সোফায় লম্বা হয়ে শুয়ে টিভি দেখছিল। জঙ্কককে ঢুকতে দেখে তাড়াতাড়ি উঠে বসতে বসতে তে কাকে যেন কল দিল। জঙ্কক খাবারগুলো ডাইনিং এ রাখতেই সকিনা আর বান্টু ছুটে গেল। জঙ্কক খাবার নিয়ে বাসায় এসেছে, সেদিকে তের বিন্দুমাত্র খেয়াল নেই। সে তার কথা বলে এতটাই মগ্ন যে আশেপাশে তাকানোর সময় নেই। তে কথা বলছে দেখে সকিনা তের জন্য খাবার নিয়ে আসে। আপু নাও। তে অন্যদিকে তাকিয়ে ধমকে সরে বলল, দেখছিস না কথা বলছি, এখন আমার এসব খাওয়ার সময় নেই। জঙ্কক সিঁড়ি থেকে সে দৃশ্য দেখে রাগে রুমে চলে গেছে। তে ধমকটা সকিনাকে দিলেও সেটা যেন জঙ্ককের হৃদয়ে গিয়ে লেগেছে। ফোন রাখ, এখন খাবো আমি। এই সখিনা, আমার ভাগ আমায় দিয়ে যা। সকিনা মন খারাপ করে বলল, তুমি না বললে তোমার এসব খাওয়ার সময় নেই? সময় ছিল না, এখন আমার অফুরন্ত সময়। সবগুলো আমার কাছে নিয়ে আয়। সকিনা খাবারগুলো তের কাছে দিয়ে চলে যেতে নিলে তে সকিনার হাতে টান দিয়ে তের পাশে বসিয়ে হেসে বলল, রাগ করেছিস? সরি বাবু। সকিনা অভিমানী স্বরে বলল, ছাড়ো আপু। তুই যতক্ষণ না হাসবি ততক্ষণ আমি ছাড়বো না। এরপর দুই বোন গল্প করতে করতে জঙ্ককের আনা খাবারগুলো খেয়েছে। কিছুক্ষণ পর তে সকিনার উড়ুতে মাথা রেখে শুয়ে বলল, জানিস আমি একজনের প্রেমে পড়েছি। সত্যি বলছো আপু? কার? বলা যাবে না। প্লিজ আপু বলো না, কে সে? আছে কে একজন। শুধু কি পছন্দ করো? না, ভালোবাসি। আপু বলো না প্লিজ। খুব শীঘ্রই বলবো, দোয়া কর যেন খুব তাড়াতাড়ি সফল হতে পারি। ফি আমানিল্লাহ। জঙ্কক ঘণ্টাখানেক পর ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা শরীরেই একটা ট্রাউজার আর টি শার্ট পরে নিচে আসে। তে তখনও সকিনার কোলে মাথা রেখে খুশগল্পে মেতে আছে। জঙ্কককে নামতে দেখে তে তৎক্ষণাৎ উঠে বসলো। জঙ্কক নিচে এসে ওদের পাশের সোফায় দুহাত দুদিকে ছড়িয়ে হেলান দিয়ে বসে সকিনাকে উদ্দেশ্য করে বলল, সকিনা আমার রুম থেকে ফোনটা নিয়ে আয়। সকিনা চলে যেতেই তে তাড়াতাড়ি করে ফোন হাতে নিয়ে কি যেন করতে লাগলো। জঙ্কক তের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোর কি মনে হচ্ছে না তুই প্রাপ্ত স্বাধীনতার অপব্যবহার করছিস? তে চুপচাপ বসে আছে। তে নিস্তব্ধতা জঙ্ককের রাগ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। কথা বলছিস না কেন? তে কিছু না বলে উঠে যেতে নিলে জঙ্কক রাগান্বিত কণ্ঠে বলল, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি তে, কথা কানে যায় না তোর? আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছে। বলে তে কল রিসিভ করে কানে ধরতে ধরতে সিঁড়ি দিয়ে উঠে গেছে। এই কথাটা জঙ্ককের মনে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। জঙ্কক পাশে রাখা একটা ফুলদানি দেয়ালে এক প্রকার ছুঁড়ে মেরে বাসা থেকে বেরিয়ে গেছে। জঙ্কক সে যে বেরিয়েছে সারা রাতেও বাসায় ফেরেনি। তে অপেক্ষা করতে করতে ব্যালকনিতেই ঘুমিয়ে পড়েছিল। ভোরবেলা হঠাৎ ঘুম ভাঙতেই তাড়াতাড়ি জঙ্ককের রুমে গেল। জঙ্কক রুমে নেই দেখে তের বুকটা কেঁপে উঠেছে। সকাল 7টা থেকে তে খাবার টেবিলে বসে আছে। জঙ্কক ফিরলে যেন দেখতে পারে, কিন্তু জঙ্ককের ফেরার নামগন্ধ নেই। সবাই খেতে বসেছে। জঙ্কক নেই দেখে নামজুন বলল, জঙ্কুক কোথায়? উঠিনি? ভাইয়া ইয়োনো ভাইয়াদের বাসায়। কেন? অফিসের কাছে গিয়েছিল, রাতে আর ফিরেনি। কাজ কাজের জায়গায় থাকবে, তার সাথে বাসায় না ফেরার কি সম্পর্ক? সুগা আর কিছু বলল না। তে স্পষ্ট বুঝতে পারছে জঙ্কক ভাই তার উপর রাগ করে বাসা থেকে চলে গেছে। তে অল্প খেয়ে রেডি হয়ে ভার্সিটিতে চলে আসে। রাতে ঠিকমতো ঘুম না হওয়ায় তের চোখ ঘুমে টলছে। অর্ধ ঘুমে থেকেই ক্লাসগুলো শেষ করেছে। কি রে, তুই রাতে ঘুমাসনি? চোখ ফুলে আছে কেন? ঘুমিয়েছি অল্প। কি রে বান্ধবী, কি অবস্থা? কি অবস্থা হবে? আমি তোদের কথা আর শুনতে পারবো না। কেন? আজকে তোদের কথা মতো কাজ করতে গিয়ে আমার জঙ্কুক ভাই বাসা থেকে চলে গেছে। সারা রাত বাসায় ফিরিনি। আমি বেলকনিতে বসে থাকতে থাকতে ওখানেই ঘুমিয়ে পড়েছি। তোকে আগেই সাবধান করেছি, তুই আমার কথা কানেই তুলিস না। জঙ্কুক ভাইকে তুই চিনিস না? ওরা নাচতেছে আর তুই তাতে তাল দিচ্ছিস। এখনো সময় আছে, এসব বাদ দে। উনি মনের ভাব প্রকাশ করতে না চাইলে শুধু শুধু ওনাকে জোর করিস না, পরে দেখবি ভালোর বদলে উল্টো খারাপ হবে। এই জিমিন, তুই থামবি? তে তুই একদম ঠিকঠাক রাস্তায় যাচ্ছিস। জিমিনের কথায় কান দিস না। উনি যদি তোকে পছন্দ করে তাহলে উনি প্রকাশ করবে, আর পছন্দ না করলে ডিরেক্ট চ্যাপ্টার ক্লোজ। ওভাবে ঝুলে থাকার কোনো মানে হয় না, বুঝলি? হ্যাঁ সত্যিই তো। তে ওনাকে এত পছন্দ করে, উনি কি এসে বুঝে না, নাকি বুঝেও না বুঝার ভাব ধরে? সবটা ক্লিয়ার করা প্রয়োজন। ওনার মনে কি চলে তা জানলে তুই সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। তোরা বোঝার চেষ্টা কর, তুই তোদের মতো এত বুঝদার আর স্ট্রং না। উল্টাপাল্টা আচরণ করলে জঙ্কুক ভাই তোকে মেরেই ফেলবে। কোন অধিকারে মারবে? কার এত সাহস যে তের গায়ে হাত তুলবে? তে তোকে কিছু বললে তুই শুধু আমায় বলবি, বুঝেছিস?
তোকে দাপট দেখাতে আগেই নিষেধ করেছিলাম। তুই জঙ্কুক ভাইয়া সম্পর্কে জানিস না, তাই দয়া করে চুপ থাক। তুই তো ওনাকে চিনিস, প্লিজ আমার কথা মান। ওদের কথা মতো এমন কাজ করিস না প্লিজ। দেখতে উনি তোর আচরণে রেগে বাসা থেকে চলে গেছে মানে ওনার মনে কিছু একটা আছে। এখন সেটা আমাদের প্রকাশ করাতে হবে। মাঝপথে ছেড়ে দিলে তুই জীবনেও তোর কাঙ্ক্ষিত কথা জানতে পারবি না। এখন তুই ভাব, জিমিনের কথা মেনে এভাবেই চলবি নাকি আমাদের কথা মেনে তোর জঙ্কুক ভাইয়ের মনের কথা শুনবি? তোর প্রেম রোগের বয়স হয়ে যাচ্ছে, আর কতদিন ওনার পিছু পিছু ঘুরবি বলতো? উনি ভালো না বাসলে ওনার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে অন্য ছেলের সাথে সম্পর্কে যাবি। প্রয়োজনে ছেলে আমরা ঠিক করে দিব, তবু ওনার মোহে এভাবে পড়ে থাকিস না। প্রায় 1 ঘন্টা সবাই মিলে তেকে জ্ঞান দিয়েছে। জিমিন শুরু থেকে শেষ পর্যন্ত না করেই যাচ্ছে, অথচ তে বাকিদের কথা শুনে রাজি হয়ে গেছে। তেরা চলে যেতেই তামিম বেগমকে প্রশ্ন করলো, তোর মনে কি চলছে বলতো? কেন তুই তেকে উস্কাচ্ছিস যাতে জঙ্কুক ভাইয়ের মনের ভাব জানতে পারে? কাহিনী কি? আমি তেকে পছন্দ করি, ওর প্রতি অনুভূতি আছে, কিন্তু ওর মনে আমার জন্য বিন্দুমাত্র কিছু নেই। ওর মস্তিষ্কে জঙ্কুক ভাইয়া ছাড়া কিছুই নেই। এই অবস্থায় আমি যত চেষ্টাই করি ওর মনে আমার জায়গা করতে পারবো না। দেখলিই তো জঙ্কুক ভাইয়া আমার ব্লগ দিয়েছে, এই খুশিতে সেদিন সবাইকে চকলেট দিল। এমন অবস্থায় আমি কোনো কিছু আশা করতে পারি না। তামিম বিস্ময় সমেত তাকিয়ে বলল, তাহলে তুই তোর অনুভূতি কোরবানি করে দিয়ে থেকে জঙ্কুক ভাইয়ের সঙ্গে মিলিয়ে দিতে যাচ্ছিস? হতে পারে তাই, আবার উল্টোটাও হতে পারে। যেমন? বেগম লম্বা করে শ্বাস টেনে বলা শুরু করলো, দেখ, তে প্রায় 9 মাস যাবৎ জঙ্কুক ভাইয়াকে পছন্দ করে। আমাদের সাথে ওর বন্ধুত্ব প্রায় 4 থেকে 5 মাসের। তার মানে আমাদের সাথে পরিচয়ের আরো 4 থেকে 5 মাস আগে থেকে তে ওনাকে পছন্দ করে। তে যথেষ্ট কিউট আর লক্ষ্মী একটা মেয়ে, যে কেউ এক দেখায় ওর প্রেমে পড়বে। সেখানে উনি তো এক বাড়িতে থাকেন। এই 9 মাসেও কি উনি থেকে খেয়াল করেনি? অবশ্যই করেছে, এবং তের অনুভূতিও বুঝেছে, তবে প্রকাশ করছে না। কেন করছে না? হতে পারে ওনার জীবনে অন্য কেউ আছে। এর জন্য আমি তের মাধ্যমে জঙ্কুক ভাইয়াকে উস্কাচ্ছি। এই সুযোগে তের সাথে আমার রেগুলার কথা হচ্ছে এবং সম্পর্ক গাঢ় হচ্ছে। বাই চান্স জঙ্কুক ভাই রেগে তের উপর রিয়েক্ট করলে তে আমাকেই বলতে আসবে, তখন আমি ওকে বুঝিয়ে শুনিয়ে আমার দিকে আকৃষ্ট করব। ভাবতেই অবাক লাগছে, তুই আমার বন্ধু, এত চিকন বুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে? তুই তো বলেছিলি ওনারা নাকি ইচ্ছাকৃতভাবে ওনাদের অবস্থান বুঝাতে আমাদের তের বার্থডেতে ডেকেছিল। জঙ্কুক ভাইয়া প্ল্যান করতে পারলে আমি কেন পারবো না? আর যদি জঙ্কুক ভাই থেকে ভালোবাসে বলে দেয় তখন কি করবি? তখন তের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবো, তবুও বিষয়টা সমাধান হওয়া দরকার। সপ্তাহ কেটে যাচ্ছে, অথচ তের ব্যবহার অপরিবর্তিত। জঙ্কুককে এড়িয়ে চলা, জঙ্কুককে দেখিয়ে দেখিয়ে ফোনে কথা বলা, ইচ্ছাকৃত খোঁচানো, সবই চালাচ্ছে। জঙ্কুক 2-1 বার তের সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু তে পাত্তা না দেয় জঙ্কুক আর কিছু বলেনি, তেকে তের মতোই ছেড়ে দিয়েছে। সুগা আজ এমপির সাথে একটা প্রোগ্রামে ব্যস্ত। জঙ্কুক দুপুর পর্যন্ত আব্বুর অফিসের কাজ শেষ করে বিকেলে নিজের অফিসে আসে। গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। আব্বু চাচুর সামনে স্ট্রং ভাবে কাজ করলেও নিজের অফিসে এসেই সম্পূর্ণ ভেঙে পড়ে। আজ নিজেকে শক্ত রাখতে ফোন বন্ধ করে ডয়ারে রেখে দিয়েছে। প্রায় 2 ঘন্টা জঙ্কুকের মিটিং চললো। মিটিং শেষে ইয়োনো বের হয়ে পকেট থেকে ফোন বের করতেই দেখলো কাইল্লা 10 বার কল দিয়েছে। ইয়োনো কল ব্যাক করতেই কাইল্লা আতঙ্কিত কণ্ঠে বলল, জঙ্কুক কোথায়? জঙ্কুককে তাড়াতাড়ি অনলাইনে আসতে বল। কেন, কি হয়েছে? তুই জঙ্কুককে বল। বলেই কাইল্লা কল কেটে দিয়েছে। ইয়োনো জঙ্কুককে বলা মাত্র জঙ্কুক রুমে গিয়ে ফোন খুলে নেটে ঢুকতেই কাইল্লার মেসেজ আসে, সাথে একটা ছবিও। ছবিতে চাপ দিতেই দেখলো বেগম বেশ কয়েকটা লাল গোলাপ হাতে হাঁটু গেড়ে বসে তের সামনে ফুল ধরে রেখেছে। তে ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। ছবিটা দেখা মাত্রই জঙ্কুক কয়েক মুহূর্তের মধ্যে বাইকের চাবি নিয়ে বেরিয়ে গেছে। কাইল্লাকে কল দিয়ে দ্রুত পৌঁছালো সেখানে। তেরা সবাই গোল মিটিং করে বসে চা খাচ্ছিল। বেগমের হাতে এখনো একগুচ্ছ লাল গোলাপ। জঙ্কুক চোখ বুজে দীর্ঘশ্বাস ছেড়ে দুকদম এগিয়ে তের ঠিক সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, এখানে কেন এসেছিস? আড্ডা দিতে। শুধু আড্ডা দিতে? জি। সত্যি কথা বলতে? ভাইয়া, তেকে কিছু বলবেন না। স্টপ ইউর মাউথ। আমি তোমার সঙ্গে কথা বলতে আসিনি। আজ আমার আর তের মাঝে কেউ একটা টু শব্দ করলে তার লাশ পড়ে যাবে এখানে।
জঙ্কুকের লাল চোখ জোড়া দেখে বেগম দৃষ্টি নামিয়ে নিল। জিমিন সহ সবাই মাটির দিকে তাকিয়ে আছে। তুই এই ছেলেকে পছন্দ করিস? হ্যাঁ কি না? ইবা থেকে চোখের ইশারায় হ্যাঁ বলতে বলল। জঙ্কুক ভাইয়ের মনের কথা জানার এর চেয়ে উত্তম উপায় আর নেই। জঙ্কুক তার বাহু চেপে ধরে বলল, তাকা এদিকে। তে জঙ্কুকের চোখের দিকে তাকালো। জঙ্কুক ভাইয়ের মনের কথা জানতে হলে মিথ্যাটা বলতেই হবে। তে ঢোক গিলে ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ। জঙ্কুক কয়েক মুহূর্ত তে চোখের দিকে তাকিয়ে থেকে কপালের ঘাম মুছে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। তে অজ্ঞান হয়ে জিমিনের কোলে শুয়ে আছে। ইভা পানি এনে তে চোখে মুখে পানি ছিটাচ্ছে। এরই মধ্যে ইয়োনা আসে। জঙ্কুক কোথায়? জঙ্কুক চলে গেছে। কোথায়? জানি না। তুই ওকে আটকাতে পারলি না? ও কি আমার কথা শোনার মানুষ? চেষ্টা তো করেছি। ওদের কথোপকথনের মধ্যেই সুগা বাইক থেকে নেমে রাগান্বিত কণ্ঠে বলল, ভাইয়া কোথায়? ও বাইক নিয়ে চলে গেছে। সুগা কোনো কিছু না ভেবে বোগামকে এলোপাথারি মার শুরু করলো। তামিম বাঁচাতে আসলে তামিমের গায়েও বেশ কিছু মার পড়েছে। ইয়নো কাইল্লা তাড়াতাড়ি গিয়ে সুগাকে টেনে হিসড়ে সরিয়ে আনলো। দুজন মিলেও সুগাকে আটকে রাখতে পারছে না। বোগামের নাক দিয়ে রক্ত বের হচ্ছে। সুগা, তুই তেকে নিয়ে বাসায় যা। সুগা থেকে ধমক দিতে গেলে ইয়নো সঙ্গে সঙ্গে ভারী কণ্ঠে বলল, থেকে কিছু বলবি না সুগা, চুপচাপ বাসায় নিয়ে যা। সুগা দীর্ঘশ্বাস ছেড়ে জিমিনের দিকে এক পলক তাকালো। রাগ আর ক্রোধ যেন বেরিয়ে আসতে চাইছে। ঘুরে যেতে নিলে ফুলগুলোর দিকে সুগা চোখ পড়ে। সঙ্গে সঙ্গে পায়ে জুতা দিয়ে টকটকে লাল গোলাপগুলো পিষে ফেলেছে। সুগা বাইকের কাছে যেতে যেতে বেগমদের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আমি এখন চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার ভাইয়ের কিছু হলে তোদের খবর আছে বলে দিলাম। সুগা বাইক স্টার্ট দিয়ে তেকে বলল, দাঁড়িয়ে আছিস কেন? উঠে বস। তেকে চুপচাপ বাসায় নামিয়ে দিবি, রাগ দেখাবি না। সুগা বেগমদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার বাইকে তাড়াতাড়ি খুঁজে বের করো, না হয় লাশ গুম করার ব্যবস্থা করো। আমি এখন আসছি। জঙ্কুককে ইয়োনার কাইল্লা মিলে কলের পর কল দিচ্ছে, কিন্তু জঙ্কুক একেবারের জন্য কল ধরছে না। প্রথম দিকে জঙ্কুকের ফোনে কল ঢুকলেও কিছুক্ষণ পরই জঙ্কুক ফোন বন্ধ করে ফেলেছে। তোদের সাবধান করেছিলাম, একবারের জন্য আমার কথা শুনলি না। সরি বান্ধবী। ইয়োনো বেগম আর তামিমের দিকে তাকিয়ে দেখছে না। পাবলিক প্লেসে মারছিল বলে বাধ্য হয়ে সুগাকে আটকেছিল তখন। ইয়োনোর কলিজার বন্ধু জঙ্কুক, না হয় সুগার সাথে সাথে ইয়োনো দুইটাকে মারতো। ওদের প্রতি প্রায় 5 মাসের ক্ষোভ জমে আছে ইয়োনোর মনে। জঙ্কুকের সবকিছুতে যেমন ইয়োনো সবার আগে এগিয়ে আসে, তেমনি জঙ্কুকও তাই। ইয়োনো জঙ্কুককে কল দিয়ে যাচ্ছে। এই সুযোগে কাল্লা চোখের ইশারায় বেগম আর তামিমকে চলে যেতে বলল, কারণ সুগা যদি বাই চান্স আবার এখানে আসে আর বেগমদের সামনে পায়, তাহলে এবার ওদের বাঁচানো যাবে না। তামিম বেগমকে নিয়ে চলে গেছে। ইয়োনো শহরের আশেপাশে যত বন্ধু আছে একে একে সবাইকে কল দিয়ে জানিয়েছে। যাদের বাইক আছে তারা বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। সুগা থেকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেছে, একটা কথাও বলেনি। প্রায় 1 ঘন্টা যাবৎ শহরের আনাচে কানাচে ঘুরছে, অথচ কেউ জঙ্কুকে খুঁজে পাচ্ছে না। জিমিন বাসায় গিয়েই তেকে কল দিল। কি রে, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি, কিন্তু জঙ্কুক ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না। তুই জঙ্কুক ভাইকে কল দে, আমার ভয় লাগছে। এখন ভয় লাগে কেন? এতদিন বারণ করার পরেও তো একটু ভয় লাগলো না। আমি এখন কি করব? জঙ্কুক ভাইকে কল দে, আর কিছু করতে হবে না। উনি কি কল ধরবেন? ধরবে কিনা সেটা কল দিলেই তো বুঝবি। তুই ওনাকে রাগিয়েছিস, তোকেই শান্ত করতে হবে। আমি পারবো না, ভয় লাগছে। আর একটা কথা বললে তোর খবর আছে বলে দিলাম। ইবা বেগমদের কথা লাফালাফি করার সময় ভয় কোথায় ছিল? আচ্ছা, দিচ্ছি কল। বলে তে বুকে সাহস নিয়ে জঙ্কুকের নাম্বারে ডায়াল করলো। জঙ্কুকের ফোন বন্ধ পেয়ে তে আটকে উঠলো। বারবার কল দিতে লাগলো। ভয় আর দুশ্চিন্তা 3 গুণ বেড়ে গেছে। তে আজ পর্যন্ত যতবার জঙ্কুককে কল দিয়েছে কোনো সময় ফোন বন্ধ পায়নি। আজ প্রথমবারই জঙ্কুকের ফোন বন্ধ। তে রাগে চোটে কান্না শুরু করে দিয়েছে। প্রায় 15 মিনিট একের পর এক কল করতে করতে অবশেষে ভয়ে ভয়ে কল করলো সুগাকে। জঙ্কুক ভাইয়ের কোনো খোঁজ পেয়েছো ভাইয়া? না, বাসায় আপাতত কিছু বলিস না। আচ্ছা। সুগা কল কেটে দিয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, অথচ এখনো জঙ্কুকের কোনো খবর নেই। তে উপর হয়ে শুয়ে ফোনে জঙ্কুকের ছবি দেখছে আর অঝরে কাঁদছে। তের বর্তমান বয়সটা দোষের। এই বয়সে এমন ঘটনা ঘটানো অস্বাভাবিক কিছু না। জঙ্কুক ভাইয়ের প্রতি বেদক আবেগ, ভালোবাসি শোনার তীব্র আকাঙ্ক্ষায় যে যা বলেছে সব শুনেছে। সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল, কিন্তু জঙ্কুকের কোনো হদিশ নেই। নামজান বাড়ি ফিরে জিনকে জিজ্ঞাসা করলো, জঙ্কুক কি বাসায় এসেছে? এখনো আসেনি। ওর ফোন বন্ধ কেন? তোমার সাথে কথা হয়েছে?
না, হয়তো ফোনে চার্জ শেষ। তুমি দুশ্চিন্তা করো না। একটু পর তের ফোনে আননোন নাম্বার থেকে কল আসলো। জঙ্কুক, তুই কোথায়? আমি তে। তে, আমি তোমার ইয়োনো ভাইয়া। জি ভাইয়া, চিনতে পেরেছি। ইয়োনো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞাসা করলো, জঙ্কুক কি বাসায় গেছে? এখনো আসেনি। উনি কোথায় আছে ভাইয়া? জঙ্কুক বাসায় যায়নি? তাহলে এই নাম্বার? এটা আমার নাম্বার। ভাইয়া সিমটা আমায় দিয়েছিল। ও, আমি জানতাম না, সরি। আসলে এই সিমটা আগে জঙ্কুক ইউজ করতো। দেশের বাইরে যাওয়ার আগ পর্যন্ত এটাই ওর নাম্বার ছিল। এত বছর যাবত নতুন সিমে যোগাযোগ করে আসছে। আজ ওর ফোন বন্ধ পেয়ে অনেক খোঁজে এই নাম্বারটা পেয়েছি। এই সিম তাহলে তোমায় দিয়ে দিয়েছে? প্রায় 2 থেকে 3 বছর যাবত তে এই সিম ব্যবহার করছে। ভেবেছে সুগার সিম, তাই তেমন মাথা ঘামায়নি। অথচ এই সিম জঙ্কুক ভাইয়ের। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সামান্য ভালোবাসার কথা শোনার জন্য তে এতটা উতলা হয়েছিল। তের সবকিছু জুড়েই জঙ্কুকের স্মৃতি জড়িয়ে আছে। জঙ্কুক ভাই তাকে সব দিক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। ওনার খোঁজ পেলে আমায় জানাবেন প্লিজ। অবশ্যই, রাখছি। রাত 9টার দিকে সুগা হঠাৎ ইয়নজুনকে কল দিল। সুগার কথা শুনে ইয়নজুন আর্তনাদ করে ওঠে। সুগা কল কাটতেই ইয়নজুন ছুটে গেল জিনের কাছে। তে চোখ মুছে বেলকনিতে আসতেই দেখলো বড় আম্মু বড় আব্বু বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। কইলা শুননিতে তাড়াতাড়ি আয়, আম করে বাইরে যাই তুইব। কোথায়? তুই আয় আগে আমার লগে। রেডি হতে হবে না? না, যেমনি আসো তেমনি আয়। কে অসুস্থ বললে না তো? হাসপাতালে গিয়ে দেখি আয়ো। আমাদের কারো কিছু হয়েছে? ইয়নজুন জিনের আর কোনো কথার উত্তর দেয়নি। জ্যাম পেরিয়ে হাসপাতালে আসতে আসতে 10টার উপরে বেজে গেছে। প্রাইভেট ক্লিনিকের একটা সিমসাম রুমের বেডে বেহুশ অবস্থায় শুয়ে আছে জঙ্কুক। মাথায় সাদা ব্যান্ডেজ, ডান হাতে ডান পায়ে ব্যান্ডেজ করা। জঙ্কুককে এই অবস্থায় দেখে ছুটে গিয়ে জিন ছেলেকে ধরে বিলাপ করতে শুরু করে দিয়েছে। নামজুন করুণ দৃষ্টিতে ছেলেকে কিছুক্ষণ দেখে আশেপাশে তাকিয়ে ইয়োনাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছিল? বাইক অ্যাক্সিডেন্ট করেছে। বাইক কেনার সময়ই বলেছিলাম, একবারের জন্য আমার কথা মানলো না। সুগা কোথায়? ইম্পর্টেন্ট কাজে গেছে, চলে আসবে। ওর আবার কি এমন ইম্পর্টেন্ট কাজ? ইয়োনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। এদিকে তে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, এক চুলও নড়ছে না। ডাক্তার বলেছে মাথায় চাপ খাওয়ায় ঘন্টা কয়েক সময় লাগবে জঙ্কুকের জ্ঞান ফিরতে। আপাতত হাসপাতালে রাখতে হবে। অ্যাক্সিডেন্টের খবর শুনে সুগা সবার আগে জঙ্কুকের কাছে পৌঁছায়। রাস্তায় স্পিড ব্রেকারের কাছে জঙ্কুকের রক্তাক্ত দেহ নিথর হয়ে পড়েছিল। সুগা জঙ্কুককে একাই অ্যাম্বুলেন্সে উঠিয়ে হসপিটাল পর্যন্ত নিয়ে এসেছে। কিছুক্ষণ পর সুগা হসপিটালে আসতেই নামজুন বলল, কোথায় ছিলে? একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিলাম। কাজটা কি তোমার ভাইয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল? হয়তো। বলে সুগা ওয়াশরুমে চলে গেছে। এরই মধ্যে সুবিন কল দেয়। ভাইজান, কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। বাসার সবাই কেমন আছে? কেমন আর থাকবে, তোর ভাতিজা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে আছে। কে, জঙ্কু? হ্যাঁ। কবে, কেমনে? আজকে কিছুক্ষণ আগে। কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে এটা ছেলের জ্ঞান ফিরলে বলতে পারবো, এখনো জ্ঞান ফিরেনি। আমি তাহলে রওনা দেই এখন? না থাক, ডাক্তার বলেছে তেমন সমস্যা নেই, কয়েক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। তাছাড়া কাল পরশু নাগাদ হয়তো বাসায় নিয়ে যেতে পারবো। তুই কাজ শেষ করেই আয়। আচ্ছা ঠিক আছে। সুগার কি অবস্থা? ওর অবস্থা আমি বলতে পারবো না। জঙ্কুককে হাসপাতালে এনে কোথায় গিয়েছিল কে জানে, মাত্র এসেছে। তোমরা সাবধানে থাকো, আমি এই ব্যাপারে সুগার লগে কথা কইয়া নিমু। রাত 12টা বাজতে চললো। জঙ্কুকের এখনো জ্ঞান ফিরেনি। সুগা আর ইয়োনো হাসপাতালের বেলকনিতে বসে আছে। তে জঙ্কুকের পায়ের কাছে বসে আছে। জিন আর ইয়নজুন দুজনেই জঙ্কুকের পাশে বসে আছে। সুগা রুমে এসে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের এখানে থাকতে হবে না, আমি আর ইয়োনো ভাইয়া আছি, কোনো সমস্যা হলে জানাবো। আমি যাব না, এখানেই থাকবো। জঙ্কুকের জ্ঞান ফিরবে কখন? ডাক্তার বলছে একটু সময় লাগবে। অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। জ্ঞান না ফিরলে আমি বাসায় যাব না। বড় আম্মু প্লিজ, এমন করো না। তুমি অসুস্থ, তাছাড়া বড় আব্বুরও বিশ্রাম নেওয়া দরকার। তোমরা বাসায় গিয়ে ঘুমাও, সকালে রান্না করে খাবার নিয়ে এসো। জিনের আপত্তি সত্ত্বেও সুগা ইয়নজনকে চোখের ইশারায় বোঝালো ওনাদের নিয়ে যাওয়ার জন্য। তে মাথা নিচু করে বসে আছে। সুগা থেকে উদ্দেশ্য করে ঠান্ডা কণ্ঠে বলল, আম্মুরা বাসায় যাচ্ছে, তুইও বাসায় চলে যা। আমি কোথাও যাব না। সমস্যা নেই, আমরা আছি, তুই বাসায় যা। আমিও থাকবো। তে, প্লিজ ভাইয়া, আমি থাকি। সুগা থেকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তে যাবে না মানে যাবেই না। বাধ্য হয়ে সুগা আম্মু, বড় আম্মু আর বড় আব্বুকে বুঝিয়ে শুনিয়ে গাড়ি পর্যন্ত দিয়ে এসেছে। ইয়নজুন তেকে নিয়ে যেতে চাইলে সুগা বলল, বোনও থাকতে চাচ্ছে থাকুক, তাছাড়া তোমরা তো সকালে আসবেই। তুমি বড় আম্মু আর বড় আব্বুর একটু খেয়াল রেখো।
ঠিক আছে সাবধানে থাকিস আর তেরে দেখ রাখিস। আচ্ছা যাও তোমরা। ওরা চলে যেতেই জিমিনের নাম্বার থেকে সুগার ফোনে কল আসে। জঙ্কুক ভাইয়া কেমন আছে? আমার ভাইয়ের খবর নেওয়ার কি দরকার, চিন্তা করো না, তোমাদের আশা পূরণ হয়েছে। মানে? ভাইয়া অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে ভর্তি আছে। কি বলছেন এসব? তোমরা তো এটাই চেয়েছিলে। বিশ্বাস করুন আমি এমন কিছু চাইনি, ওরা মজা করছিল। আর তুমি ওখানে কি করছিলে? তুমি তাকে বারণ করতে পারলে না? ও আমার কথা শুনেনি, আমি বারণ। কিসের বেস্ট ফ্রেন্ড তুমি? বারণ করা সত্ত্বেও বনু তোমার কথা অমান্য করে কিভাবে? তে কোথায় আছে। ওকে একটু দেয়া যাবে? কি দরকার? কথা যখন মানাতেই পারোনি তাহলে এখন আর কথা বলতে হবে না। একটু দরকার ছিল। কি দরকার আছে আমায় বলো। বোগাম আর তামিমকে ফোনে পাচ্ছি না, ওদের সাথে তের কথা হয়েছে কিনা জানতাম। বগমার তামিম যেখানে থাকার কথা সেখানেই আছে, বনুর সাথে কথা হয়নি। শান্তি? মানে কি করেছেন ওদের সাথে? যা করার তাই করেছি, আগামী 3 দিন তাদের কোনো খোঁজ পাবে না। কি বলছেন এসব? কি করেছেন ওদের সাথে? ওরা কোথায়? ওদের প্রতি ভীষণ দরদ দেখা যাচ্ছে। তোমার যদি দুদিনের বন্ধুত্বের সম্পর্কের প্রতি এত দরদ উতলিয়ে পড়ে তাহলে ভাবো, ওদের জন্য আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে। যে ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক, জন্মের পর 24 বছর যাবৎ ভাইয়ের ছায়ায় আমি বড় হয়েছি। ভাইয়া আমার জীবনে বন্ধু থেকেও কয়েকগুণ বেশি কিছু। আবারও যদি বন্ধুদের খোঁজ নিতে আমায় কল করেছো তাহলে তোমার খবর আছে বলে রাখলাম। সুগা কল কেটে তের কাছে আসে। তে তখনও জঙ্কুকের পায়ের কাছে বসেছিল। সুগা রুমে এসে তপ্ত স্বরে বলল, তুই ভাইয়ের কাছে থাক, আমি আর ইয়োনো ভাইয়া বাহিরে আছি, কোনো ধরনের সমস্যা হলে ডাকিস। আচ্ছা। সুগা রুমের লাইট অফ করে একটা ডিম লাইট জ্বালিয়ে দিয়ে যেতে নিয়ে আবারও পিছনে ফিরে তাকিয়ে বলল, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দে। সুগা চলে যেতেই তে এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। নিস্তব্ধ পরিবেশে জঙ্কুককে দেখে তের বুক ফেটে কান্না আসছে। আচমকা জঙ্কুকের পাশে বসে জঙ্কুকের বুকের উপর মাথা রেখে তে কান্না করতে করতে বলতে শুরু করলো, আমি বোগামকে পছন্দ করি না, একটুও করি না। আপনাকে ছাড়া আমি কাউকে পছন্দ করি না। আপনি আমার জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসা। জঙ্কুক ভাইকে ছাড়া তে নিঃস্ব একেবারে। বিশ্বাস করুন আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে এভাবে দেখতে চাইনি, আমি শুধু আপনার মুখে ভালোবাসে শব্দটা শুনতে চেয়েছিলাম, আর কিছুই চাইনি আমি। বগমরা আমায় বুঝিয়েছিল আমি এমন আচরণ করলে আপনি আমায় ভালোবাসি বলবেন, আপনার মনের কথা আমায় জানাবেন। ওদের কথা মেনে আমি আপনার সাথে উল্টাপাল্টা আচরণ করেছি, আমায় মাফ করে দিন প্লিজ। আমি আর জীবনেও কারো কথা শুনবো না। আপনি ভালো না বাসলেও আমি কোনোদিন বাড়াবাড়ি করব না। আমি সারা জীবন আপনাকে একতরফা ভালোবাসবো, কোনোদিন কোনো অধিকার দেখাবো না। আপনি সুস্থ হয়ে উঠুন প্লিজ। আপনি অসুস্থ থাকলে আপনার চোরের কি হবে? ছোটবেলা আপনি আমায় একটা থাপ্পড় দিয়েছিলেন বলে আমি আপনার সাথে দিনের পর দিন কথা বলিনি। আপনি অনেক চেষ্টাও করেছেন, তবুও আমি বলিনি। আপনি তারপরও আমায় নিঃস্বার্থভাবে ভালোই বেসে গেছেন। দেশে ফেরার সময় সবচেয়ে বেশি গিফট আমার জন্যই নিয়ে এসেছিলেন। আপনি বাইক কিনে বাসায় আসার পর প্রথমবার আপনাকে দেখে আমার হৃদস্পন্দন থেমে গিয়েছিল। সেদিন আমি প্রথমবারের মতো আপনার প্রতি দুর্বলতা অনুভব করেছিলাম। তারপর থেকে প্রতিদিন প্রতিক্ষণে আপনার প্রতি দুর্বল হতে শুরু করি। দেখতে দেখতে সেই দুর্বলতা কখন ভালোবাসায় পরিণত হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আপনি আমার কাছাকাছি থাকলে আমার আকাশে রংধনু ওঠে, মনটা প্রজাপতির মতো ঘুরে বেড়ায়। আপনি দূরে চলে গেলে মনের উঠোনে বৃষ্টি নামে। আপনি হয়তো জানেনও না আপনাকে দেখার জন্য প্রতিদিন কত ঘন্টা ব্যালকনিতে অপেক্ষা করি, কত রাত নির্ঘুম কাটাই। আপনার এক ঝলক হাসি দেখার জন্য ঘন্টার পর ঘন্টা আপনার অভিমুখে তাকিয়ে থাকি। আপনার প্রতি এত বছরের ক্রোধ কয়েক মাসে কিভাবে যেন প্রণয়ের রূপ নিয়েছে। এখন রাগ করলেও সে রাগ বেশি সময় স্থির হয় না। আপনার একটু যত্নেই সব ভুলে যাই, কিন্তু সব ভুলে গেলেও আপনার আশেপাশে কোনো মেয়ের ছায়া আমি কোনোভাবেই সহ্য করতে পারি না। লিসা আপু এমপির মেয়ে আচরণে আমায় যতটা লাগিয়েছিল তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট পেয়েছিলাম। যেদিন আপনি বলেছিলেন আপনি বিবাহিত একটা বাচ্চা আছে, তখন 2 রাত শুধু কান্নাই করেছি। আপনার অনাদায় কর্মকাণ্ড আর কিছু অনাকাঙ্ক্ষিত আচরণে ক্ষুব্ধ হয়ে বোগামের তালে তাল মিলিয়েছিলাম। আপনার অধিকার বোধ আমার বরাবরই আকৃষ্ট করে, তবে আজ কেন অধিকার দেখাননি? আপনি তখন আমায় 2টা থাপ্পড় দিয়ে কেন কিছু বললেন না? কেন আপনি নিশ্চুপ থেকে নিজের ক্ষতি করেছেন? আজকের পর আর কোনোদিনও কোনো বাড়াবাড়ি করব না। আপনি যেভাবে চান আমি সেভাবেই চলবো, তবুও প্লিজ সুস্থ হয়ে উঠুন।
গভীর রাত পর্যন্ত তে আবল তাবল বলেছে আর জঙ্কুককে ডেকেছে। ক্লান্তিতে জঙ্কুকের বুকে মাথা রেখে দু হাতে জড়িয়ে ধরা অবস্থাতেই ঘুমিয়ে পড়েছে। 5 মিনিট পর চোখ মেলল জঙ্কুক। জ্ঞান ফিরেছে অনেকক্ষণ আগে। প্রেয়সীর আবেগজড়িত অনুভূতি শুনতে ইচ্ছে করেই চোখ বন্ধ করে রেখেছিল। জঙ্কুক চোখ নামিয়ে তাকালো তের মুখের পানে। মৃদু আলোতে জঙ্কুকের প্রেয়সীকে দেখলো খানিকক্ষণ। সহসা চোখ বন্ধ করে লম্বা করে শ্বাস ছাড়লো। এটা প্রথমবার নয়, তে জঙ্কুকের জন্য প্রথমবার যখন কেঁদেছিল তারপর 1 সপ্তাহ গলা দিয়ে কথা বের হয়নি তের। তখন তের বয়স ছিল 5 কি 6 বছর আর জঙ্কুকের বয়স ছিল 12 কি 13। জঙ্কুক তখন হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়েছিল। টানা 15 দিনের উপরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। অবস্থার জীবনে জঙ্কুক তখন একমাত্র খেলার সঙ্গী ছিল। জঙ্কুক আর সুগার বয়সের পার্থক্য 2 বছর হওয়ায় সুগার স্মৃতি জঙ্কুকের মাথায় ছিল না। তবে তে জন্মের সময় জঙ্কুক 7-8 বছরের ছিল, তাই মোটামুটি সবই বুঝতো। প্রথম বোন হওয়ায় তেকে সর্বোচ্চ আদরে রেখেছে জঙ্কুক। তের আদো আদো কণ্ঠের ডাক এড়িয়ে খেলতে যাওয়ার সাধ্য ছিল না জঙ্কুকের। সারাক্ষণ বাড়িতেই তের সঙ্গে খেলতো। তে ঘুমালে খেলতে বের হতো। 7-8 বছর বয়সের ছেলের চোখে তে তখন বোন মানে বোনই ছিল। তেকে বোন ব্যতীত অন্য কোনো নজরে দেখেনি জঙ্কুক। ধীরে ধীরে জঙ্কুক তে বড় হতে শুরু করেছে। জঙ্কুকের যত্নে তে তখন থেকেই জঙ্কুকের প্রতি উন্মাদ ছিল। শিশুদের যারা বেশি আদর করে তারা তাদের সঙ্গে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। হঠাৎ জঙ্কুকের অসুস্থতা ছোট্ট তের মনেও গভীর আঘাত দিয়েছিল। জঙ্কুক হাসপাতালে থাকাকালীন তেকে কেউ নিয়ে যায়নি। 15 দিন পর জঙ্কুকের শারীরিক অবস্থা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে ডাক্তার চিকিৎসা চালাতেও হিমশিম খাচ্ছিল। জঙ্কুক কোনো কিছুতেই রেসপন্স করছিল না। হার্টবিট একেবারে কমে গিয়েছিল। কোনো কারণে ব্রেনে প্রেসার পড়েছিল। মৃত্যুর সময় অতি সন্নিকটে চলে এসেছিল। ডাক্তার সঠিক রোগ ধরতে পারছিল না। কোনো চিকিৎসা চলছিল না। নিরুপায় হয়ে ডাক্তার বাড়িতে জানিয়েছিল জঙ্কুক যদি নিজ থেকে রেসপন্স না করে তবে তাকে বাঁচানো সম্ভব হবে না। এই কথা শুনে বাড়ির সবাই হাসপাতালে হাজির হয়েছিল। সেদিন প্রথমবারের মতো ছোট্টতে জঙ্কুকের উপর উপুর হয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলেছিল, ভাইয়া উঠো, আমার সাথে খেলবে না? জিন কেঁদে বলেছিল, তোর ভাইয়া হয়তো আর কোনোদিনও তোর সাথে খেলতে পারবে না। ছোট্টতে তখনই হুঙ্কার দিয়ে উঠে বলেছিল, চুপ করো, ভাইয়া কিছু হবে না। এরপর জঙ্কুককে শক্ত করে জাপড়ে ধরে আর্তনাদ করে বলেছিল, তোমার কিছু হলে আমার কি হবে? তুমি মরে গেলে কিন্তু আমিও মরে যাব। ভাইয়া উঠো, কথা বলো আমার সাথে। তুমি মরলে আমায় নিয়ে মরবে, আমি তোমার ছাড়া বাঁচবো না, আমিও মরে যাব। তার নিরন্তর কান্নায় হঠাৎ জঙ্কুকের জ্ঞান ফিরে। দীর্ঘশ্বাস ছেড়ে তাকাতেই একে একে চোখে পড়ে বাবা মা চাচু মামুনির কান্নারত মুখমণ্ডল। সেই সাথে অনুভব করে পিচ্ছি 2 হাতের স্পর্শ। জঙ্কুকের জ্ঞান ফেরায় সবাই যখন জঙ্কুককে ডাকছিল তেও 2 হাতে জঙ্কুকের 2 গালে আলতোভাবে ধরে কাঁদতে কাঁদতে বলছিল, ভাইয়া কথা বলো, ওরা বলছে তুমি নাকি মরে যাবে। তুমি একবার বলো তোমার কিছু হবে না। জঙ্কুকের কথা বলতে কষ্ট হচ্ছিল, তবুও তের কান্না দেখে তের হাতে স্পর্শ করে অনেক কষ্টে বলেছিল, আমার কিছু হবে না। প্রায় 7 দিন জঙ্কুক হাসপাতালে ভর্তি ছিল। তে একবারের জন্য বাসায় যায়নি। সারাক্ষণ জঙ্কুকের মাথার কাছে বসে থাকতো। তে ঘুমালে বাসায় নিয়ে যাবে বলে জঙ্কুককে জড়িয়ে ধরেই ঘুমাতো। 7 দিন পর জঙ্কুককে বাসায় নিয়ে যাওয়ার পরও তের আহ্লাদের কমতি ছিল না। সারাক্ষণ জঙ্কুককে দেখতো, জঙ্কুক ওষুধ খেয়েছে কিনা, ঠিকমতো ঘুমাচ্ছে কিনা নজর রাখাই যেন তের একমাত্র দায়িত্ব ছিল। 12-13 বছর বয়সের কিশোরের মনে হঠাৎ করেই তের প্রতি অন্যরকম অনুভূতি জন্মাতে শুরু করলো। জন্মের পর থেকে 6-7 বছর বয়স পর্যন্ত যাকে বোনের নজরে দেখে এসেছে, হুট করেই তার প্রতি ভিন্ন এক টান অনুভব করতে শুরু করলো। তের আহ্লাদী কণ্ঠে বলা প্রতিটা কথা জঙ্কুকের হৃদয় ছুঁয়ে যেত। কিছুদিন পর জঙ্কুক মোটামুটি সুস্থ হওয়ার পর একদিন সোফায় বসে টিভি দেখছিল। তখন তে ছুটে এসে জঙ্কুকের পাশে বসতে বসতে বলছিল, ভাইয়া তুমি জানো তুমি সুস্থ হয়েছো কেন? কেন? আম্মুরা বলেছে তুমি শুধু আমার জন্য সুস্থ হয়েছো। আমি কান্না করেছিলাম বলেই আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছে, বুঝেছো? জঙ্কুক মলিন হেসে বলেছিল, এখন আমায় কি করতে হবে? তুমি সবসময় আমার সাথে খেলবে, আমায় নিয়ে ঘুরতে যাবে, আমাকে অনেক আদর করবে, আর কখনো আমায় ছেড়ে যেতে পারবে না। জঙ্কুক সেদিন তের হাতে হাত রেখে সিরিয়াস ভাবে বলেছিল, আজ এই মুহূর্তে জঙ্কুক থেকে কথা দিচ্ছে জঙ্কুক কোনোদিন তার থেকে ছাড়বে না। যাই হয়ে যাক না কেন জঙ্কুকের প্রাণ তেতেই সীমাবদ্ধ থাকবে। মনে থাকে যেন। জঙ্কুক হেসে বলেছিল, তুই ভুলে গেলেও আমি কখনো ভুলবো না। সেদিন থেকে জঙ্কুকের মন তেতেই আটকে গেছে। ধীরে ধীরে জঙ্কুক বড় হতে শুরু করেছে। সেই সাথে তের সাথে দূরত্ব বেড়েছে।
তেও তার ছোটবেলার স্মৃতি ভুলতে শুরু করেছে। এত বছর পর জঙ্কুকের তে দ্বিতীয়বারের মতো জঙ্কুকের অসুস্থতায় এভাবে কাঁদছে। জঙ্কুকের বুকে শুয়ে আছে তার কাদম্বিনী। অপলক দৃষ্টিতে তার কাদম্বিনীকে দেখেই রাত কাটিয়ে দিয়েছে জঙ্কুক। ভোরের আলো যখন ছড়িয়ে পড়তে শুরু করেছে, এমন সময় জঙ্কুক ঘুমিয়েছে। তার ঘন্টা খানেক পর আচমকা তের ঘুম ভাঙে। নিজেকে আবিষ্কার করে জঙ্কুক ভাইয়ের প্রশস্ত বুকে। জঙ্কুককে ঘুমন্ত অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উঠতে নিলে পিঠে ভারী কিছু অনুভব করে। ঘাড় ঘুরিয়ে আর চোখে তাকাতেই খেয়াল করলো জঙ্কুক বাম হাতে তের পিঠ বরাবর শক্ত করে ধরে রেখেছে, যাতে ঘুমের মধ্যে তে পড়ে না যায়। যাকে ঘিরে তে লক্ষাধিক স্বপ্নের পাহাড় বুনেছে, সেই জঙ্কুক ভাইয়ের বুকে মাথা রেখে সারা রাত কাটিয়েছে। এটা ভেবেই তের দু চোখ আনন্দে ছলছল করছে। কাদম্বিনীর ঠোঁটে লেগে আছে ললিত হাসি। তের স্বাভাবিক চেহারা মুহূর্তের মধ্যেই লজ্জায় লাল হয়ে গেছে। ক্ষণে ক্ষণে জঙ্কুকের অভিমুখে চেয়ে থাকার শক্তি হারিয়ে ফেলছে। আচমকা তের নিঃশ্বাস থমকে গেছে। তে শুকনো ডুব গিলল। হুড়হুড় করে বুক কাঁপছে, সাথে লজ্জায় রাঙা হয়ে আছে কাদম্বিনীর উজ্জ্বল চেহারা। এভাবে আর থাকা সম্ভব হচ্ছে না। তের হৃৎপিণ্ডের কম্পনে জঙ্কুক যে কোনো সময় সজাগ হয়ে যেতে পারে। তাই তে ঘুরে কাঁপা কাঁপা হাতে জঙ্কুকের হাতটা সরিয়ে কোনো রকমে উঠল। চুল ঠিক করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে মাথায় ওড়না দিতে দিতে তাড়াতাড়ি দরজা খুলে দিল। হাতে ফোন নেই, নেই কোনো ঘড়ি। কত বেলা হয়েছে তা বোঝার উপায়ও নেই। তের দরজা খোলার শব্দে সুগা হুঁচকে উঠল। সুগা তের কাছে এসে ধীর কণ্ঠে বলল, ভাইয়ার জ্ঞান ফিরেছে? ভাই বোনের কথোপকথন শুনে ইয়োনোর ঘুম ভেঙে গেছে। তড়িঘড়ি করে উঠে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করলো, জঙ্কুক উঠেছে? তে এপাশ ওপাশ মাথা নেড়ে না বলল। ইয়োনো আর সুগা রুমে ঢুকলো। ওদের হালকা পাতলা কথাতে জঙ্কুকের ঘুম ভেঙে গেছে। জঙ্কুক চোখ পিটপিট করে একে একে সুগা, ইয়োনো আর তের দিকে তাকালো। সম্পূর্ণ রুমে একবার চোখ বুলিয়ে জঙ্কুক পুনরায় সুগার দিকে আর ইয়োনোর দিকে তাকিয়েছে। জঙ্কুক এক মুহূর্ত চেয়ে থেকে হঠাৎই মলিন হাসলো। জঙ্কুকের হাসি দেখে ইয়োনোর মেজাজ গরম হচ্ছে। ফুস করে শ্বাস ছেড়ে ইয়োনো তেকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল, তে তুমি একটু বাইরে যাও তো। তে সরু নেত্রে ইয়োনোকে দেখে সাথে সাথে সুগার দিকে তাকালো। সুগা চোখ দিয়ে ইশারা করতেই তে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। ইয়োনো রাগী স্বরে বলল, সুগা দরজাটা বন্ধ কর। ইয়োনোর কথা মতো সুগা তাই করলো। ইয়োনো আশেপাশে তাকিয়ে হঠাৎই এগিয়ে গিয়ে রুমের এক কর্নার থেকে একটা পাইপ মাথার উপর তুলে দ্রুত আসতে নিলে জঙ্কুক চেঁচিয়ে ওঠে, এই! সুগা ইয়োনোর দিকে তাকিয়ে সহসা ছুটে গিয়ে পেট বরাবর শক্ত করে ধরে বলল, কি করছো তুমি? ওর যে হাত আর পাটা ঠিক আছে ওইটাও ভেঙে ফেলবো। মরা যখন এত শক্ত তাহলে ভালো করেই মারি। থাক, বাদ দাও, এমনিতেই ভাইয়ের অবস্থা খারাপ। ইয়োনো পাইপ হাতে নিয়ে জঙ্কুকের কাছে আসতে আসতে রাগে কটকট করে বলল, তোর ফাটা মাথাটা আরো ফাটিয়ে দেই। জঙ্কুকের ঠোঁটে এখনো হাসি লেগেই আছে। তোর ইচ্ছে হলে দে ফাটিয়ে। জঙ্কুক, তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। তুই কিভাবে পারলি এমন কাজ করতে? আমি ইচ্ছে করে করেছি নাকি? তে কি বলছে না বলছে তুই এতে চটে গিয়ে মরতে চলে গেলি? তুই কি ভেবেছিস তুই মরে গেলে সবকিছু সমাধান হয়ে যাবে? আমাদের আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতি। তে বললেই হলো। প্রয়োজনে থেকে বিয়ের আসর থেকে উঠিয়ে এনে হলো তোর সাথে বিয়ে দিব। আর কোন ছেলে সামান্য পছন্দ করে বলাতে তুই এমন কাণ্ড করে বসলি? তের মনে যতই যেই থাকুক, সবগুলোকে মেরে সেখানে তোর বসতি স্থাপন না করলে আমিও ইয়োনো না। আমার তে আমার ছিল, আমার আছে, আর আমি তো আমারই থাকবে। ও কোনো ছেলেকে পছন্দ করা তো দূর, কোনো ছেলের দিকে ভালোভাবে তাকিয়েও দেখে না। ওর মন মস্তিষ্ক জুড়ে এই জঙ্কুক ব্যতীত অন্য কোনো পুরুষের অস্তিত্ব নেই। আর কোনোদিন কেউ আমার কাদম্বিনীর প্রিয় পুরুষ হতেও পারবে না, এই কনফিডেন্স আমার আছে। তাহলে বগমে থেকে ফুল নিল যে? ফুল নিতে দেখেছিস? না, কিন্তু ছবি যা দেখেছিস সবগুলোতে বগমকে ফুল অফার করছে, কিন্তু আমারতে সে ফুল ছুঁয়ে দেখেনি। তারপরও ওই ছেলে সাহস কিভাবে হলো এভাবে থেকে ফুল দেওয়ার? এটা ওদের প্ল্যান ছিল। ওরা ছবি তুলে ফেসবুকে পোস্ট করার প্ল্যান করেছিল, যাতে সেটা আমার চোখে পড়ে। কিন্তু আমি ওখানে চলে যাওয়াতে ওরা ভয় পেয়ে গেছে। তুই এসব কিভাবে জানিস? তে বলছে? আমি আগে থেকেই সব জানি। তাছাড়া তে কিছুটা বলছে। হারামি, তুই যদি আগে থেকে সব জানতি তাহলে অ্যাক্সিডেন্ট করলি কেন? আমি তাকে বেশি কিছু বলতাম না, বরং ওদের সাথে আড্ডা দিয়ে আমি ওকে নিয়ে চলে আসতাম। কিন্তু ওই ছেলের এক্সট্রা কেয়ার দেখে সঙ্গে সঙ্গে পায়ের রক্ত মাথায় উঠে গেছে। না বুঝেই হুট করে প্রশ্ন করে বসি, তে সে ছেলেকে পছন্দ করে কিনা। আমার 100%-এর জায়গায় 1000% কনফিডেন্স ছিল তে না বলবে। অন্তত আমার চোখের দিকে তাকিয়ে ও কোনোদিন মিথ্যা বলতে পারবে না। কিন্তু ও যখন আমার চোখে চোখ রেখে হ্যাঁ বলল, তখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আকাশটা বোধহয় আমার মাথায় ভেঙে পড়েছে। আমি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছিলাম না। আমি আগে থেকেই জানি এসব কিছু ওদের প্ল্যান। ওরা আমার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছে, কিন্তু ওর হ্যাঁ শোনার পর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। যখন বুঝতে পেরেছি এখানে থাকাটা রিস্ক, তখনই আমি সেখান থেকে চলে গেছি। একটু শান্ত থাকলেই মাথাটা ঠিক হয়ে যেত, তাহলে এভাবে অ্যাক্সিডেন্ট করতে হতো না।
আরে বাবা, আমি ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করিনি। আমি যেখানে জানি ও আমার, সেখানে অ্যাক্সিডেন্ট করে মরতে বসা বোকামি ছাড়া কিছুই না। তো করলি কিভাবে? ফাঁকা রাস্তা, মন খারাপ, তাই আমি মোটামুটি ভালো স্পিডে বাইক চালাচ্ছিলাম। তাই জনমানব শূন্য এক জায়গায় হুট করে এক পাগল বাইকের সামনে চলে আসে। পাগলের অবস্থা তো জানিসই, রাস্তার মাঝখানে এদিক সেদিক ছুটাছুটি করছে। যখন বুঝতে পারছি পাশ কেটে যাওয়া কষ্টকর হবে, ততক্ষণে প্রায় কাছাকাছি চলে গেছি। পাগলের আলামত দেখতে দেখতে স্পিড ব্রেকার খেয়ালই করিনি। আচমকা ব্রেক করাতে স্পিড ব্রেকারে ধাক্কা লাগছে। এমনিতে মাথা ভর্তি দুশ্চিন্তা, ধাক্কা খাওয়ায় বাইক কন্ট্রোল করার কথা ভুলেই গেছিলাম। এরপর কি হয়েছে জানি না। বড় আব্বু কাল বেশি কিছু বলেনি, আজকে তোমার খবরই আছে।